আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150। কলেজ হচ্ছে আমার কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে আমরা যে সাবজেক্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশিয়োলজির বিএসওসি 134, মেথডস অফ সোশিয়োলজিক্যাল ইনকোয়ারি। এই মেথডস অফ সোশিয়োলজিক্যাল ইনকোয়ারির আন্ডারে আমরা যে দুটো টপিক আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 4 এবং ইউনিট 5 এর। ইউনিট 4 এর আন্ডারে আমরা কি দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভিটি, এবং ইউনিট 5 এর আন্ডারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। তাহলে রিফ্লেক্সিভিটি এবং হিস্টোরিক্যাল মেথড, দেখো প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভিটি এবং হিস্টোরিক্যাল মেথড এই দুটোই কিন্তু সোশিয়োলজিক্যাল ইনকোয়ারির আন্ডারে পড়ে। অর্থাৎ আমরা সোশ্যাল ফ্যাক্টকে কিভাবে এক্সপ্লেইন করব, সোশ্যাল ফ্যাক্টকে কিভাবে দেখব, বা সোসাইটির ফিল্ড অফ ওরিয়েন্টেশন থেকে ডেটা কিভাবে আমরা কালেক্ট করব, এই সমস্ত বিষয়গুলোকে ইন্টারনালাইজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোন কোন বিষয়গুলোর মধ্যে প্রাধান্য দিতে হবে, তার মধ্যে দুটো হচ্ছে রিফ্লেক্সিভিটি এবং সেকেন্ড হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমরা প্রথমে রিফ্লেক্সিভিটি কি বা প্রতিফলন বলতে কি বোঝায় এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, তারপরে আস্তে আস্তে আমরা হিস্টোরিক্যাল মেথডের দিকে যাচ্ছি। দেখো এখানে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রিফ্লেক্সিভিটি, এই রিফ্লেক্সিভিটি শব্দটা প্রথমে কে ব্যবহার করছেন? অ্যালভিন গোল্ডনার। অ্যালভিন গোল্ডনার কোথায় ব্যবহার করছেন? তার খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, দ্য কামিং ক্রাইসিস অফ ওয়েস্টার্ন সোশিয়োলজি, 1970 সালে দ্য কামিং ক্রাইসিস অফ ওয়েস্টার্ন সোশিয়োলজি গ্রন্থে অ্যালভিন গোল্ডনার রিফ্লেক্সিভিটি শব্দটি ব্যবহার করছেন এবং দেখানোর চেষ্টা করছেন যে আদতে এই রিফ্লেক্সিভিটি বলতে আমরা কি বুঝবো, কোনটাকে আমরা দেখার চেষ্টা করব রিফ্লেক্সিভিটির আওতার মধ্যে থেকে। কি বলা হচ্ছে? রিফ্লেক্সিভিটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক তথ্য সংগ্রহ এবং ব্যাখ্যা প্রক্রিয়ার উপরে প্রতিফলন ঘটায় বা জোর দেয়। অর্থাৎ রিফ্লেক্সিভিটি হলো এমন একটা প্রসেস, কি ধরনের প্রসেস? যে প্রসেসটা গবেষককে সাহায্য করে কি করতে? তথ্য সংগ্রহ করতে এবং তার উপরে বেস করে সুনির্দিষ্ট অ্যানালিসিস করতে। তাহলে একটা গবেষক যখন কোনো ফিল্ড বা ক্ষেত্রে যায়, কোনো বিষয় নিয়ে যখন গবেষণা করবে, তখন সেই গবেষণা করার জন্য যখন তুমি বিভিন্ন ক্ষেত্রে যাবে, সেই ক্ষেত্র থেকে তখন তুমি দেখার চেষ্টা করবে যে কিভাবে সেই ক্ষেত্রগুলো গবেষককে সহায়তা করে। সেখান থেকে যে তথ্যগুলো তুমি সংগ্রহ করবে না, সেই সংগৃহীত তথ্যগুলো গবেষণার জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ধরো তুমি গবেষণা করছো চাইল্ড লেবারের উপর, তাহলে চাইল্ড লেবারের উপরে গবেষণা করতে গিয়ে প্রথমে আমরা নির্দিষ্ট বিষয় চুজ করব এবং সেই অনুপাতে নির্দিষ্ট এরিয়া চুজ হবে, কোন জায়গায় আমরা গবেষণা করছি। সেই জায়গাতে আমরা যেখানে গবেষণা করব, সেই জায়গাতে কিন্তু আমরা দেখব কি ধরনের তথ্য সেখান থেকে পাচ্ছি, অর্থাৎ কোন কোন বয়সের ছেলেমেয়েরা চাইল্ড লেবারের সাথে যুক্ত, তারা কোন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, কি ধরনের কাজের সাথে তারা ইনভলভ হয়ে আছে। এই যে সমস্ত বিষয়গুলো আমরা অবজার্ভ করছি, দেখছি, তাহলে একজন গবেষক যখন এই সমস্ত বিষয়গুলোকে ফিল্ড থেকে সংগ্রহ করে, দ্যাট ইজ কল্ড দ্য রিফ্লেক্সিভ মেথড। রিফ্লেক্সিভ মেথড তাকে সাহায্য করছে ঘটনাটাকে প্রপারলি ইন্টারনালাইজ করার ক্ষেত্রে এবং সেটাকে ব্যাখ্যা করতে সহায়তা করে। গবেষক কিন্তু এই রিফ্লেক্সিভ মেথড থেকে যে সমস্ত তথ্যগুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু পরবর্তীকালে ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থাৎ এই তথ্যটা কোন কাজে লাগবে, কিভাবে আমরা সেটাকে অ্যানালিসিস করব, আমরা কি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করব, নাকি তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাকে দেখার চেষ্টা করব, যে কি ধরনের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে মানুষরা আসছে, এই ধরনের কাজে যুক্ত হচ্ছে, কেনই বা তারা চাইল্ড লেবার হলো, অর্থাৎ অর্থনীতির সাথে তাদের পরিবারগত কোনো সম্পর্ক আছে কিনা, বা পরিবারের সাথে সেই যারা যখন কাজে ইনভলভ হয়ে পড়ে, যুক্ত হয়ে পড়ে, সেই নির্দিষ্ট জায়গায় কোথায় যুক্ত হচ্ছে, সেখানকার মানুষজনের ফিজিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, এগুলো সব কিন্তু গবেষণার ব্যাখ্যা প্রক্রিয়ার মধ্যে চলে আসে। 3 নম্বর কি বলছে? রিফ্লেক্সিভিটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক তথ্য সংগ্রহ এবং ব্যাখ্যা প্রক্রিয়ার উপরে প্রতিফলন, দেখো ওটা দুবার হয়ে গেছে,
ট্যালকট পার্সনস, অ্যান্থনি গিডেন্স, গারফিঙ্কল তাদের রচনায় এই ধারণাটি ব্যবহার করেছেন। অর্থাৎ ট্যালকট পার্সনস, অ্যান্থনি গিডেন্স, হ্যারল্ড গারফিঙ্কল, পরবর্তীকালে আরো অনেক থিঙ্কার পাবো, পিয়ার বোর্ডিউ পাবো, তারপর ধরো তোমার অ্যালভিন গোল্ডনার পেলে, এই বিভিন্ন থিঙ্কাররা তারা যখন তাদের আলোচনা বা পরিধিকে স্প্যান করছেন, তারা যখন গবেষণায় নিজেদের বক্তব্যকে প্লেস করছেন, তখন কিন্তু তারা এই মেথডকে গুরুত্ব দিচ্ছে। ট্যালকট পার্সনস যখন সোশ্যাল অ্যাকশনস এর কথা বলছেন, ট্যালকট পার্সনস এর সোশ্যাল অ্যাকশনে কিন্তু তিনি রিফ্লেক্সিভ মেথডের কথা ইম্পর্টেন্স দিচ্ছেন। অ্যান্থনি গিডেন্স যখন গ্লোবালাইজেশন, প্রেজেন্ট কনটেক্সচুয়াল সোসাইটির আলোচনা করছেন, রিফ্লেক্সিভ মেথডের উপরে তিনি অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। হ্যারল্ড গারফিঙ্কলের দ্য ব্রিচিং এক্সপেরিমেন্ট, গারফিঙ্কল যে ব্যক্তি ওরিয়েন্টেড যে ব্যাখ্যা, যে অ্যানালিসিস, সেখানে কিন্তু রিফ্লেক্সিভ মেথডের প্রয়োগ রয়েছে। অর্থাৎ একটা ঘটনাকে ব্যক্তি কিভাবে দেখে, তার ইন্টারপ্রিটেশনস, অবজারভেশনস, এগুলো কিন্তু খুব এসেনশিয়াল। সোশ্যাল সায়েন্সের যে কোনো গবেষণার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ঘটনাকে আমরা সংগ্রহ করছি সেটা কিন্তু ফিল্ড ওরিয়েন্টেড। অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট জায়গাতে যে ঘটনাগুলো আমরা দেখছি, সেটাকে কিন্তু আমরা অ্যাজ এ র ডেটা হিসাবে কালেক্ট করি। যখন সেটাকে র ডেটা হিসাবে কালেক্ট করি বা সংগ্রহ করি, তখন আমরা সেই র ডেটাটা কালেক্ট করার পরে তাকে প্রসেস করার চেষ্টা করি। কিভাবে প্রসেস করি? গবেষণার কি অবজেক্টিভস আছে সেই বিষয়টাকে মাথায় রেখে প্রসেস করার চেষ্টা করি। তাহলে রিফ্লেক্সিভিটি সেই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দেয় যার সাথে অবজারভেশনের একটা সম্পর্ক রয়েছে। আর কি রয়েছে? আর হচ্ছে গবেষকের থিংকিং অ্যাবিলিটি বেসড অন দ্য প্রপার সোশ্যাল সিচুয়েশনস। আর নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিতে গবেষক কিভাবে ঘটনাটাকে ইন্টারপ্রিট করছে, এটা খুব এসেনশিয়াল। অর্থাৎ ধরো একই জায়গাতে বিভিন্ন সময়ে ধরো বিভিন্ন থিঙ্কাররা সার্ভে করেছে। তো এক জায়গায় তুমি সার্ভে করতে গেছো, ঠিক 6 মাস পর সেখানে আমিও গেছি। 6 মাস আগে যে ঘটনাটা ঘটেছে বা 6 মাস আগে সেই এলাকায় যে চিত্র পরিলক্ষিত হয়, 6 মাস পরে সেখানকার চিত্র ভিন্ন হতে পারে। তাহলে রিফ্লেক্সিভিটি কি দেখাবে? রিফ্লেক্সিভিটি দেখাবে দ্য প্রেজেন্ট সোশ্যাল সিচুয়েশন ওরিয়েন্টেড ব্যাখ্যা, অ্যাজ ওয়েল অ্যাজ গবেষককে কি দেখাবে? গবেষককে দেখাবে প্রিকনসেপ্ট নোশন, অর্থাৎ 6 মাস আগে যখন যে ঘটনাটা ঘটেছে তার সাথে প্রেজেন্ট কনটেক্সটের কি সিমিলারিটিস আছে বা কোথায় ডিসিমিলারিটিস আছে। That means we need to compare these two things. এরপর আমরা কি দেখব? বলছে রিফ্লেক্সিভিটি শব্দ দুটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার এর কথা বলা হচ্ছে। কি? এটি আধুনিক সামাজিক জীবনের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। তার মানে খুব সিম্পল, দেখো যেটা বলছিলাম, তাহলে কন্টেম্পোরারি সোশ্যাল মডার্ন সোসাইটি, তাই তো? আধুনিক সমাজের বৈশিষ্ট্য, অর্থাৎ আধুনিক সমাজ কাঠামো কিভাবে চলে, আধুনিক সমাজ কাঠামোর পরিকাঠামো, প্রেক্ষাপট, এই সমস্ত জিনিসগুলোকে সিস্টেমেটিক ব্যাখ্যা করছে কি রিফ্লেক্সিভ থিঙ্কার। আর কি দেখব? তারা সামাজিক জীবনকে ব্যাখ্যা করার জন্য সমাজ বিজ্ঞানীদের প্রচেষ্টার উপরে ইম্পর্টেন্স দেয়। অর্থাৎ একটা সোশ্যাল ফ্যাক্টকে যদি 5টা ব্যক্তি দেখে, তাহলে 5টা ব্যক্তি 5 রকম ভাবে ইন্টারপ্রেট করে। তাহলে এখানে কোন ব্যক্তির ইম্পর্টেন্স বেশি হবে আমরা দেখার চেষ্টা করব। সেখানে যে নলেজেবল এবং যারা সোশ্যাল সায়েন্সের কোনো যার কাছে এই মেথডের নলেজ আছে, যে যার কাছে মেথডের নলেজ আছে, সে কিন্তু প্রপার সিস্টেমেটিক ওয়েতে ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী বলতে পারবে, সেই ক্যাপাবিলিটিটা আছে। অর্থাৎ প্রেজেন্ট সোসাইটি বা সমাজের যে চিত্র, সেটাকে যদি কোনো সমাজতাত্ত্বিক সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে, তাহলে কিন্তু তার জাস্টিফিকেশন খুব এসেনশিয়াল। রিফ্লেক্সিভিটি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনায় প্রাধান্য দিয়ে থাকে। দেখো আমরা পরপর কতগুলো থিঙ্কারের কথা বলছিলাম, এখানে সেই থিঙ্কারগুলোর মধ্যে একটু আলোচনা করে নেব। তো প্রথমে আমরা গোল্ডনারের পার্সপেক্টিভ দেখব। গোল্ডনার রিফ্লেক্সিভিটি কিভাবে দেখানোর চেষ্টা করছি। কি বলছে গোল্ডনার? তাত্ত্বিক পণ্য এবং তত্ত্বের পারফরমেন্স যেভাবে তৈরি এবং প্রাপ্ত হয় তা আলোকিত করতে চায়।
তার মানে হচ্ছে গৌলনার কিন্তু থিওরিটিক্যাল পার্সপেক্টিভ এন্ড পারফরম্যান্স এই দুটোকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা করার ক্ষেত্রে সেই অনুপাতে কি ধরনের তাত্ত্বিক পরিকাঠামো রয়েছে তার কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে। ওটা তুমি ধরো চাইল্ড লেবার নিয়ে কোনো কাজ করবে, চাইল্ড লেবার নিয়ে কাজ করে তুমি ফিল্ডে গিয়ে ডেফিনেটলি চাইল্ড লেবার ডেটা তুমি পাবে, র ডেটা তুমি পাবে, কিন্তু তার সাথে সাথে কি আরেকটা ডেটা তোমার কাছে আছে, সেকেন্ডারি ডেটা। অর্থাৎ সেই অনুপাতে প্রিভিয়াস গবেষকরা কি ধরনের তথ্য সংগ্রহ করেছে বা কি ধরনের লেখাপত্র রয়েছে। থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা প্রিভিয়াস গবেষণার বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে রিফ্লেক্সিভিটি দেখার চেষ্টা করে দ্য কন্টিনিউয়াস চেঞ্জেস এন্ড দ্য স্টেবিলিটি। সরি, অর্থাৎ রিফ্লেক্সিভিটির মধ্যে দিয়ে আমরা দেখার চেষ্টা করব কিভাবে চেঞ্জকে ধরা সম্ভব। আজ প্রেজেন্ট কনটেক্সচুয়াল সিচুয়েশনে যেভাবে ঘটনাকে দেখব, 6 মাস পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই চেঞ্জটা কোথায় চেঞ্জ হলো, কি ধরনের চেঞ্জ হয়েছে? ইকোনমিক চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ, বায়োলজিক্যাল চেঞ্জ। তুমি ধরো একটা নির্দিষ্ট অঞ্চলে গেছো, ধরো জাপানে গেছো, জাপানে তো ফ্রিকুয়েন্টলি খুব ভূমিকম্প হয়, ভূমিকম্পের আগে একবার গেছো, ভূমিকম্পের পরে একবার গেছো, তাহলে দেখবে সমাজের চিত্রটা পাল্টে গেছে, সোশ্যাল স্ট্রাকচারের চিত্র পাল্টে গেছে। হয়তো এখানে কোনো একটা বিল্ডিং ছিল, সেটা ধরো ভূমিকম্পে স্ম্যাশড হয়ে গেছে, গিয়ে দিলে সেখানে বিল্ডিংটা নেই। তাহলে এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসের চিত্র কিন্তু রিফ্লেক্সিভিটির মধ্যে দিয়ে সম্ভব। কেন? কারণ রিফ্লেক্সিভিটি কনটেক্সচুয়ালি কোন জিনিসকে বোঝার চেষ্টা করে এবং ব্যক্তির অবজারভেবল ফ্যাক্টকে দেখে। অর্থাৎ ব্যক্তি নিজে সেই ঘটনাটাকে দেখছে কিভাবে, সেই ঘটনা কিভাবে ইন্টারপ্রিয়েট করছে, সেটা খুব এসেনশিয়াল। তারপর কি বলছে? বাস্তবের অর্থের জন্য অনুসন্ধান করা হয়, যা ইতিমধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরিচিত বলে ধরে নেওয়া হয়। তাহলে দেখো এখানে কি বলছে, বাস্তবিক অর্থ, অর্থাৎ বাস্তবতা খুব ইম্পর্টেন্ট। রিয়েলিটি ইজ মোর এসেনশিয়াল। যে কোনো সোশ্যাল থিঙ্কার বা খুব কমন ব্যক্তিও দেখো যে যখন কোনো ঘটনা সম্বন্ধে বক্তব্যকে তুলে ধরে, তার সাথে কিন্তু বাস্তবতাটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট কনটেক্সটে তুমি ধরো শপিং মলে গেছো কিনতে, কিন্তু ধরো শপিং মলে যে সময় গেছো, শপিং মলে মলটা বন্ধ হয়ে গেছে, অথবা ক্লোজ হয়ে গেছে। টাইমিং ক্লোজ হয়ে যাওয়ার ফলে তুমি শপিং করতে পেলে না, অথবা তুমি শপিং মল পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, তুমি 9টার পরে গেছো, 8-9টার পরে গেছো। তাহলে এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কি করে হলো? বাড়িতে বসে হলো তা তো নয়। এই অভিজ্ঞতাটা কি করে হলো? বাস্তবিকতার সাথে সম্পর্কিত হয়ে। অর্থাৎ তুমি তখন বুঝে গেলে যে ওই শপিং মলটা যদি আমাকে শপিং করতে যেতে হয়, তাহলে রাত 9টা বেজে যাওয়ার পরে গেলে তারা কিন্তু ক্লোজ করে দেয় কাউন্টার, তখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে আমাকে সেই শপিং মল থেকে তো যদি শপিং করতে হয়, তাহলে কিন্তু আমাকে রাত 9টার আগে যেতে হবে। তার মানে রিফ্লেক্সিভিটি কি করে? ব্যক্তিকে প্রেজেন্ট কনটেক্সচুয়াল তথ্য সরবরাহ করার মধ্যে দিয়ে তত্ত্ব গঠনের সহায়তা করে। তাহলে তুমি পরবর্তীকালে যখন ওই মলটে যাওয়ার চেষ্টা করেছো বা করবে, তখন কিন্তু তোমার মাথার মধ্যে থাকবে যে ওই মলটা যেতে হলে রাত 9টার আগে যেতে হবে, পরে নয়। তাহলে তুমি কিন্তু সিচুয়েশনস থেকে থিওরি বিল্ড আপ করছো। তার মানে ফ্যাক্ট কিন্তু থিওরি কনস্ট্রাকশনের সহায়তা করে, এটা মাথায় রাখতে হবে। আর কি, সামাজিক তাত্ত্বিকরা নির্দিষ্ট কিছু তথ্যকে প্রদত্ত হিসাবে গ্রহণ করেন এবং এই তথ্যগুলি গবেষণার পরিবর্তে তাদের অভিজ্ঞতার ফলে হয়েছে। অভিজ্ঞতা কি? এক্সপিরিয়েন্স শব্দটা আমাদের খুব পরিচিত। অভিজ্ঞতা কি করে হয়? অভিজ্ঞতা আমাদের কাছে তখনই হয় যখন আমরা তথ্যগুলোকে ফিল্ড থেকে সংগ্রহ করি। অর্থাৎ ব্যক্তি তার বাড়ির রাস্তা, তার বাড়ি যাওয়ার কি বলবো, তার কলেজ, তার স্কুল, এগুলো কিন্তু সে কখনোই ভুলে যায় না। কেন ভুলে যায় না? কারণ সে কিন্তু সেই স্কুল কলেজ একদিন যায়নি, সে কিন্তু দিনের পর দিন সেখানে গেছে। তাহলে দীর্ঘ 3 বছর সে কলেজ যাওয়ার ফলে কলেজের রাস্তা, কলেজের পরিবেশ আর বিল্ডিং
কনস্ট্রাকশন সমস্ত বিষয় সম্বন্ধে সে কিন্তু অবগত। টিচার্স, ফ্যাকাল্টি, মেম্বার, সাবজেক্ট সব তার কাছে জানা। কেন অবগত? অবগত কারণ সে সেটাকে দিনের পর দিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সঞ্চয় করেছে, অর্থাৎ সে তথ্যগুলোকে দেখেছে, তথ্যগুলোকে আত্মস্থ করেছে এবং অভিজ্ঞতাকে পরিণত হয়েছে। অর্থাৎ অভিজ্ঞতা তখনই হয়, এক্সপিরিয়েন্স তখনই হয় যখন একই ঘটনা বারবার ঘটতে থাকে। এবং এইভাবে ব্যক্তির মধ্যে কি হয়? ব্যক্তির মধ্যে স্টক অফ নলেজ বাড়ে, অর্থাৎ ব্যক্তির মধ্যে নলেজের পরিধি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। প্রত্যেকটা নতুন জায়গা বা নতুন ক্ষেত্র সম্বন্ধে জ্ঞান ব্যক্তির নলেজকে বাড়িয়ে তোলে। স্টক অফ নলেজ তখনই ব্যক্তির মধ্যে হবে যখন সে সোশ্যাল ফ্যাক্ট গুলোর সাথে এনকাউন্টার হবে। সামাজিক ঘটনার সঙ্গে যখন যত বেশি ব্যক্তি আত্মস্থ হবে, একাত্ম হবে, তত কিন্তু তার মধ্যে কি হবে? তার মধ্যে ইনফরমেশন স্টোর হবে এবং যে ইনফরমেশনটা ব্যক্তি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গড়ে তোলে এবং সেটাকে রেকটিফাই করে। গোল্ডনার আর কি বলছে? গোল্ডনার বলছে যে সামাজিক তাত্ত্বিকের জন্য দুই ধরনের সামাজিক জগৎ আছে, একটা হচ্ছে অনুমতিপ্রাপ্ত আর একটা হচ্ছে অনুমতিহীন। তার মানে এই যে দুই ধরনের জগৎ বলছে, অনুমতিপ্রাপ্ত মানে যেটা ব্যক্তির কাছে কি ব্যক্তির ফিজিবল, মানে যেখানে ব্যক্তি গ্র্যান্টেড প্রবেশের অনুমতি রয়েছে, আর একটা হচ্ছে অনুমতিহীন যেখানে ব্যক্তি অবধারিত যাতায়াত বন্ধ করা, খুব কনফিডেন্সিয়াল এরিয়াতে বা কনফিডেন্সিয়াল ফাইল দেখবে খুব সাধারণ ব্যক্তির কাছে খোলা হয় না, ব্যক্তির কাছে ডিসক্লোজ করা হয় না, অর্থাৎ সেটা তার অনুমতিহীনের মধ্যে পড়ে। তার মানে দেখো, ব্যক্তি সমাজে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কিত, বিভিন্ন জায়গায় ব্যক্তির অবাধ বিচরণ রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় সবকিছুই কিন্তু ব্যক্তির অনুমতির মধ্যে পড়ে না, অর্থাৎ অনুমতির মধ্যে পড়ে না ইন দ্য সেন্স, দেখো ব্যক্তি ইনফরমেশন কিভাবে স্টোর করে। ধরো আমরা বলি একটা এক্সাম্পল, ধরো ট্রাফিকে হেলমেট পরতে হয়। তো বাইক চালাতে হলে তুমি টু হুইলার চালাও, তাহলে তোমাকে হেলমেট পরতে হবে, ইউ হ্যাভ টু ওয়্যার এ হেলমেট। হেলমেট না পরলে কি হবে? হেলমেট না পরলে শাস্তি আছে, অর্থাৎ হেলমেট না পরলে ফাইনের ব্যবস্থা আছে। হেলমেট পরার জন্য সরকার তোমাকে অনুমতি দিয়েছে, ইউ হ্যাভ টু ওয়্যার ইট। তাহলে বহুজন হেলমেট পরে, তোমার বন্ধুরা হেলমেট পরে, কিন্তু তুমি ধরো বন্ধুদের কাছ থেকে শিখেছো, বন্ধুদেরকে দেখে শিখেছো যে যদি হেলমেট না পরালে ফাইন করবে, হেলমেট না পরে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে বা ট্রাফিক সিগন্যাল পাস করলে ফাইন হয়ে যাবে। তার মানে হেলমেট ছাড়া তুমি ট্রাফিক সিগন্যাল যাওয়ার অনুমতি তোমার নেই। তাহলে নলেজ কি হলো? তাহলে ব্যক্তি সেই নলেজটা পেলো কিভাবে? পেলো কারণ সোসাইটি তাকে সেই নলেজটা প্রোভাইড করেছে, সামাজিক ফিল্ডে কোনো না কোনো জায়গা থেকে সে সেই তথ্য সংগ্রহ করেছে। অর্থাৎ সেই ব্যক্তিকে ফাইন খেতেই হবে দিয়ে সে নলেজ পাবে এমন নয়, কিন্তু হয়তো তার বন্ধুকে ফাইন করেছে, সেটা দেখে সে ব্যক্তি নিজেকে শুধরে নিল, সে কিন্তু আর সেই ভুলটা করবে না। তাহলে সমাজের সমস্ত ক্ষেত্র এই যে ব্যক্তির কাছে অ্যাক্সেসিবল হবে এমন কিন্তু নয়, কিছু ক্ষেত্র আনঅ্যাক্সেসিবল। কিন্তু ব্যক্তির কাছে দুটো ধারণারই কিন্তু তথ্য রয়েছে, দুটো ধারণাই ব্যক্তিকে কিন্তু প্রভাবিত করে। আর কি করার চেষ্টা করা হয়? থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কি করছে? থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দেখানোর চেষ্টা করে যে কিভাবে এই যে অনুমতিহীনকে অনুমতি প্রাপ্ত করার চেষ্টা করে। তার মানে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সেই সমস্ত বিষয়ে তত্ত্ব গড়ে তোলার চেষ্টা করে যেগুলো সমাজে অ্যাপ্লিকেবল, যেগুলো সমাজের জন্য জাস্টিফাইড। অর্থাৎ একজন ব্যক্তি যদি নিয়ম শৃঙ্খলার প্রতি দায়িত্ববদ্ধ হয়, তাহলে সমাজ তাকে রিওয়ার্ড করবে, পুরস্কার দেবে। অর্থাৎ নিয়ম শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ মানেই হচ্ছে অনুমতি প্রাপ্ত, সে সমাজের জন্য কাজ করছে, সমাজের কথা ভাবছে। আর অনুমতিহীন মানে হচ্ছে সেটার সঙ্গে সমাজের কোনো গুরুত্ব নেই, সমাজ তাদেরকে সরিয়ে রাখতে চাইছে, যেগুলো সমাজে কাঠামোকে ভেঙে দেবে, যেগুলোর মধ্যে দিয়ে ক্রাইম বাড়বে। সমাজ কি চাইবে? ক্রাইম হোক, চাইবে লকে আরো কঠিন করে ক্রাইমকে আটকে রাখার জন্য, এবং সব ব্যক্তিকে এমন করার চেষ্টা করবে যাতে প্রত্যেকেই সেই রুলস এন্ড রেগুলেশনস সবকিছুকে মেনে চলবে।
তার পরের পয়েন্ট দেখো খুব এসেনশিয়াল, তাত্ত্বিকরা দুটি উপায়ের কথা বলেছেন। কি বলছে? স্বাভাবিক জগতের গুরুত্ব বা শক্তির সাথে যোগাযোগ। স্বাভাবিক জগতের গুরুত্ব মানে হচ্ছে প্রেজেন্ট সোশ্যাল সিচুয়েশন, ব্যক্তির অবস্থান, অর্থাৎ ব্যক্তি কোন ধরনের সামাজিক পরিবেশ পরিস্থিতিতে বসবাস করে, এটা খুব এসেনশিয়াল। অর্থাৎ ব্যক্তি কোন ধরনের পরিবেশ পরিস্থিতিতে বসবাস করছে এর উপরে ভিত্তি করেই কিন্তু কি তৈরি হয়, এর উপরে ভিত্তি করেই কিন্তু স্বাভাবিক জগৎটা গড়ে ওঠে, যা ব্যক্তির মধ্যে ইনফরমেশনসকে স্টোর করে। সেকেন্ড কি বলছে? গোল্ডনার যাকে অনুমোদিত বলছে, সমাজ গ্র্যান্টেড যাকে বলছে, সে তা কিন্তু কি বলছে, তার শক্তি বা মূল্যবোধকে অস্বীকার বা উপেক্ষা করে। অর্থাৎ শক্তি বা মূল্যবোধকে অস্বীকার বা উপেক্ষা করে মানে, তার মানে এরকম সমাজে এরকম প্রচুর ঘটনা আছে, এরকম আনওয়ান্টেড ঘটনা আছে যেগুলো কিন্তু সমাজের প্রত্যেকটা ভ্যালুকে প্রভাবিত করে, কোনো কোনো জিনিস এই ভ্যালুগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। যেমন ধরো টেররিজম, টেররিস্ট গ্রুপ কি করে? টেররিস্ট গ্রুপ সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, রুলস এন্ড রেগুলেশনস কে ভেঙে দেয়। তার মানে কি টেররিস্ট নিয়ে আমরা আলোচনা করব না? তার মানে সেটা নিয়ে পড়াশোনা করবো না? তার মানে সেটা কি পড়াশোনার অঙ্গ নয়? ডেফিনেটলি। কিন্তু আলোচনার পরিধিটাও এমন জায়গা পর্যন্ত সীমিত করা উচিত যতটা তার ইখতিয়ারের মধ্যে পড়ে। সুতরাং রিফ্লেক্সিভিটি একটা ব্যক্তির সামনে সোশ্যাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। খুব স্পষ্ট করে যদি বলা হয়, অর্থাৎ ব্যক্তি যেভাবে ঘটনাকে দেখে বোঝে, তার তথ্য ব্যক্তির মধ্যে স্টোর হয় এবং সেই তথ্য ব্যক্তি অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসাবে ব্যবহার করে তত্ত্ব গঠনের ক্ষেত্রে বা সমাজে অন্যান্য ক্ষেত্রগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষেত্রে। দেখো রিফ্লেক্সিভ, তারপরে পয়েন্টটা রেজুলেশন। রিফ্লেক্সিভ সোশিওলজিকে সমাজ বিজ্ঞানের অন্য একটি ক্ষেত্র বলে মনে করা হয়েছে, কিন্তু তিনি আরো যুক্তি দেন যে নয়, বরং এটি সমাজ বিজ্ঞানীদের তার দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রবেশ করতে এবং তাদের নতুন সংবেদনশীল সংঘাতে সমৃদ্ধ করার কাজ করতে এবং সমাজ বিজ্ঞানীদের আত্মসচেতনতা বাড়াতে চায়। দেখো রিফ্লেক্সিভ সোশিওলজির যে অবজেক্টিভস গুলো, এই অবজেক্টিভস গুলো একটু মাথায় এখান থেকে পেয়ে যাবে। তার মানে ব্যক্তিকে সমৃদ্ধশালী করা, অর্থাৎ আমাদের নলেজের স্টোর ঘটানো। সেকেন্ড, যদি ব্যক্তি সমৃদ্ধশালী হয়, তার মধ্যে প্রপার নলেজ থাকে, তাহলে কিন্তু সে তত্ত্ব গঠন করতে পারবে। তত্ত্ব গঠনে তথ্য কিন্তু গুরুত্ব রয়েছে। সেই জন্য ব্যক্তি ফিল্ড সার্ভে করে না। একজন ব্যক্তি তার যে থিসিস, তার যে যদি কোনো একাডেমিক পেপার সে যদি লিখতে যায় ফিল্ড বেস, তাহলে ফিল্ড বেস আপনার তো ফিল্ডে নামতে হবে। ফিল্ড থেকে যে সমস্ত তথ্য তারা পাবে, সেই ফিল্ড থেকে তথ্যই কিন্তু তারা পরবর্তীকালে সেখান থেকে তত্ত্ব গঠন করবে বা সেই তথ্যগুলো ব্যক্তিকে সহায়তা করবে পরবর্তীকালে সেই সমস্ত বিষয় সম্বন্ধে আরো ডিটেইল স্টাডি করার ক্ষেত্রে। আমরা পরের স্লাইডে দেখে নেব, গোল্ডনারের মতে রিফ্লেক্সিভ সোশিওলজিকে র্যাডিক্যাল হতে হবে, কারণ বিশ্বের জ্ঞান কি বলেছে, এগিয়ে নিয়ে সমাজ বিজ্ঞানীর পক্ষে নিজেকে এবং সামাজিক জগতের অবস্থান সম্পর্কে তার জ্ঞান বোঝা এবং অন্যান্য পুরুষদের সামাজিক জগৎকে বোঝা গুরুত্বপূর্ণ। গোল্ডনার রিফ্লেক্সিভ সোশিওলজিকে কি বলছে? র্যাডিক্যাল হতে বলছে। র্যাডিক্যাল হওয়া মানে কি? র্যাডিক্যাল হওয়া মানে হচ্ছে কোন জিনিসকে ডিটেইলে স্টাডি করা, তাকে কোশ্চেন করা এবং তার প্রকৃত সত্যকে উদ্ঘাটন করা। কোনগুলো বলছে? নিজের এবং নিজেকে এবং সামাজিক জগতের অবস্থান সম্পর্কে তার জ্ঞান বোঝা। তার মানে হচ্ছে সামাজিক জগতের অবস্থান সম্পর্কে। সামাজিক জগতের অবস্থান মানে হচ্ছে একটা ব্যক্তি যে জায়গায় বসবাস করে তার এরিয়া অফ স্টাডি খুব ইম্পর্টেন্ট। কারণ এই এরিয়া বা লোক্যালিটি বা নেবার্স, এটা কিন্তু ব্যক্তির জীবনের উপরে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে এবং ব্যক্তিকে তার সামাজিকীকরণে সাহায্য করে, তাকে পুরুষ বা মহিলার মতো করে তাকে তৈরি করতে সাহায্য করে। তার সেই যে জেন্ডার, তার বায়োলজিক্যাল জেন্ডারকে ডিফাইন করে তাই কিন্তু তার প্রকৃত সামাজিকীকরণ চেষ্টা করে। সেকেন্ড পয়েন্টটা যদি দেখো, সেকেন্ড পয়েন্টটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। কি বলছে? গোল্ডনার নোয়ার এবং নোন এই দুটোর মধ্যে সম্পর্ক করার চেষ্টা করেছেন। কেন? কারণ যদি ব্যক্তি নিজেকে জানতে চায় তাহলে কিন্তু অন্যকে জানা অসম্ভব। কেন? তার মানে নিজেকে জানতে হলে অন্যকে জানতে হবে।
এই যে কুলি লুকিং গ্লাস সেলফ আমরা আলোচনা করছিলাম একদিন, কুলি লুকিং গ্লাস সেলফে সিএইচ কুলি কি বলছে, সিএইচ কুলি বলছে যে এই লুকিং গ্লাস সেলফে বলছে যে ব্যক্তি নিজেকে অপরের চোখে দেখে, অর্থাৎ সমাজ ব্যক্তির জন্য কি ব্যবস্থা করছে, সমাজে ব্যক্তির কি অবস্থান, সে ঠিকঠাক নিজেকে প্রেজেন্ট করতে পারছে তো, বা সে কোন ধরনের সমস্যার মধ্যে রয়েছে। এগুলো সব কিন্তু এগুলো সব কি, এগুলো সব হচ্ছে কিন্তু ব্যক্তিকে সমাজকে জানতে সহায়তা করছে। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে? তাহলে এটা অন্যকে যদি জানতে হয়, কোনো ফিল্ডে সার্ভে করতে গিয়ে ব্যক্তি যখন ফিল্ড সম্বন্ধে তথ্য নেবে, তাহলে ফিল্ড সম্বন্ধে তথ্য মানেই হচ্ছে কোন নির্দিষ্ট ব্যক্তিকে জানা, কোন নির্দিষ্ট কমিউনিটিকে জানা। তাহলে অন্যকে জানা মানে তাহলে আমাকে কি করতে হবে, অন্যকে ভালো করে শুনতে হবে। when you provide your question to the in front of them, তুমি ধর কোশ্চেন করেছো, তাকে একটা কোশ্চেন বলেছো এবং সেই কোশ্চেনটার সাপেক্ষে যখন উত্তর দেবে, সেই উত্তর দেওয়ার সময় তার বক্তব্য ভালো করে শুনতে হবে। সে কোন বিষয়টাকে উত্তর দেওয়ার চেষ্টা করছে, সে তার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, তার সামাজিক প্রেক্ষাপট, তার ধর্মীয় বিষয়গুলোকে কিভাবে দেখছে, এর মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তির কাছে প্রকৃত চিত্র ফুটে আসবে। এখানে দেখো এর 3 নম্বর পয়েন্টটা খুব এসেনশিয়াল। রিফ্লেক্সিভ সোশিওলজি পজিটিভিজমের সাক্ষী হিসাবে মেথোডোলজিক্যাল ডুয়ালিজমের বিরোধিতা করে এবং প্রত্যাখ্যান করে। মেথোডোলজিক্যাল ডুয়ালিজম, তাহলে মেথোডোলজিক্যাল ডুয়ালিজম মানে হচ্ছে দেখো পজিটিভিজমের সাথে খুব গভীরভাবে রিলেটেড। পজিটিভিজম কোনো বিষয়কে যুক্তি দিয়ে দৃষ্টবাদী প্রেক্ষাপটে ব্যাখ্যা করার কথা বলে, তো যেখানে অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, সায়েন্টিফিক মেথড গুলো আছে। মেথোডোলজিক্যাল ডুয়ালিজম মানে মেথোডোলজিক্যাল ডুয়ালিজমেও কিন্তু মেথডিক্যাল পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট। এই ডুয়ালিজমের বিষয় এবং বস্তুকে সেপারেট করা স্পেসিফিক ওয়েতে। পজিটিভিজম কিন্তু এই মেথোডোলজিক্যাল ডুয়ালিজমকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ এখানে বস্তুকে, ব্যক্তিকে, সাবজেক্টকে এবং অবজেক্টকে প্রপারলি সেপারেট করার কথা বলছে পজিটিভিজম। কিন্তু সোশ্যাল সায়েন্সে পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে যে সাবজেক্ট থেকে অবজেক্টকে ডিফাইন করা, ডিফারেন্সিয়েট করা খুব কঠিন, সম্ভব নয়। একটা ব্যক্তির কাছে তার গাড়ি বা তার ফোনের যথেষ্ট ইমোশনস রয়েছে, তার গাড়ি বা ফোনটাকে যদি এক্সপ্লেন করতে চাও বা যদি তার যদি চিত্রকে ডিফাইন করতে চাও, তাহলে ব্যক্তিকে বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়। সে তার প্রচুর দামি একটা বাইক নিয়েছে, তাহলে সমাজ হয়তো বলবে তাকে, বা বন্ধু বান্ধব বলছে যে কেন বাইকটা কিনলি, দাম দিয়ে কেন একটা বাইক কিনলি, 5 লাখ টাকার একটা বাইক কিনেছে। তখন সে বলছে যে তার বাইকের ফ্যাসিনেশন আছে, তার বাইককে সে ভালোবাসে, সে চালাতে ভালোবাসে, সে ড্রাইভ করতে ভালোবাসে। তাহলে বাইকের প্রতি তার এই যে ফ্যাসিনেশন, তার এই যে আবেগ, তাহলে তার অর্থনৈতিক যে এক্সপেন্ড, সে এক্সপেন্ডের দীর্ঘ টাকা সে স্পেন্ড করলো বাইকের পেছনে, কারণ এটা তখনই বোঝা সম্ভব, তখন তার আবেগটাকে বুঝবো। কারণ একটা 1 লাখ টাকার বাইকেও যে সমাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে, রাস্তাঘাটে এক জায়গা থেকে জায়গায় পাস করা যাবে, একটা 5 লাখ 10 লাখ টাকার বাইকেও সে একই কাজ করা যাবে। সেই একই কাজের জন্য আমি কেন 5 লাখ টাকা স্পেন্ড করবো? প্রশ্নটা সে কারণে নয়, প্রশ্নটা হচ্ছে ব্যক্তির ইমোশনসটা, অর্থাৎ ব্যক্তি যে ইমোশনস, তার যে আবেগ তার সাথে সহসংযুক্ত, এটা দিয়ে তাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কিন্তু প্রপার ভ্যালুকে জাস্টিফাই করা যাবে। অর্থাৎ সত্যকে বুঝতে হলে ভ্যালুর ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট। প্রপার ট্রুথ তখনই এক্সপ্লোর হবে যখন আমরা মূল্যবোধের উপরে বা ভ্যালুর উপরে প্রপারলি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। স্লাইডে দেখবে ডেটটা 2 জানুয়ারি হয়ে গেছে, আজ কিন্তু 4 জানুয়ারি। হ্যাঁ, আমরা গার্ফিঙ্কেলের পার্সপেক্টিভ দেখবো। এর আগে আমরা কি কার পার্সপেক্টিভ দেখলাম? গোল্ডনারের পার্সপেক্টিভ। আমরা এরপরে দেখবো গার্ফিঙ্কেলের পার্সপেক্টিভ, আফটার দ্যাট আমরা দেখবো পিয়ার বোর্ডিউর পার্সপেক্টিভ। গার্ফিঙ্কেল আলোচনা কি বলছে? রিফ্লেক্সিভ থ্রু। তাহলে যে রিফ্লেক্সিভিটি কার উপর বেস করে? এথনোমেথোডোলজি। এথনো মিন্স কি? হোয়াট ইজ এথনো? এথনো মিন্স হিউম্যান। এথনো মানে কথার অর্থ হচ্ছে হিউম্যান। মেথোডোলজি মানে হিউম্যানকে স্টাডি করার মেথড, ফিনোমেনো নয়। এখানে হচ্ছে এথনো মেথড, হিউম্যানকে স্টাডি কিভাবে করব, হিউম্যান স্টাডি করার মেথড, ইটস কল্ড দ্য এথনোমেথোডোলজি। কোথায় আলোচনা করছেন? তার স্টাডিজ অফ এথনোমেথোডোলজি গ্রন্থে গার্ফিঙ্কেল এথনোমেথোডোলজি নিয়ে আলোচনা করছেন। সেকেন্ড পয়েন্ট কি বলছে? গার্ফিঙ্কেল অবশ্য অর্ডারের সাথে রিফ্লেক্সিভিটি নিয়ে চিন্তিত নয়।
অর্থাৎ তিনি অর্ডারের সাথে রিফ্লেক্সিভ পার্সপেক্টিভে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। অর্ডার মানে শৃঙ্খলা, স্টেবিলিটি, রুলস, রেগুলেশন, স্ট্রাকচার। তিনি বলছেন যে স্ট্রাকচারাল পার্সপেক্টিভ থেকে কিন্তু ব্যক্তির ইমোশনস কে আত্মস্থ করা যাবে না। তাই তিনি অর্ডারকে খুব বেশি গুরুত্ব দেননি। তিনি কাকে গুরুত্ব দিয়েছেন? সাবজেক্টিভিটি গুরুত্ব। এই যে প্রথমেই তো বলা হয়েছে রিফ্লেক্সিভিটি থ্রু এথনোমেথোডোলজি। এথনো মানে হিউম্যান, আর হিউম্যানস মানে সাবজেক্ট, আর হিউম্যান কে তার আলোচনায় তিনি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। থার্ড কি বলছে? থার্ড পয়েন্টটা বলছে সামাজিক জীবন সুশৃঙ্খল এবং নিয়মিত বলে মনে হয়, এবং সামাজিক ক্রিয়াটি নিয়মতান্ত্রিক এবং প্যাটার্ন যুক্ত। অর্থাৎ গারফিঙ্কেল বলছে যে সামাজিক জীবনে এই যে শৃঙ্খলা, সামাজিক জীবনে যে ইমোশনস, আবেগ রয়েছে, এগুলো কিন্তু নিয়মিত পরিবর্তিত হয়, এগুলো নিয়মিত ব্যক্তির উপরে প্রভাব ফেলে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ব্যক্তির যে সামাজিক ক্রিয়া, পরিস্থিতির সাথে সাথে ব্যক্তি যে তার ক্রিয়াকে পাল্টে ফেলে, তার কাজকে পাল্টে ফেলে, এর মধ্যেও আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পেতে পারি। অর্থাৎ কোনো ব্যক্তির যদি লাইফ হিস্ট্রি খুব ভালো করে স্টাডি করা হয়, তাহলে কিন্তু আমরা সেই ব্যক্তি সম্বন্ধে একটা কেস স্টাডি বানাতে পারি, এবং সেই কেস স্টাডিতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে তার এভলিউশনটা কিভাবে হয়েছে, তার বিবর্তন কিভাবে হয়েছে। তাই গারফিঙ্কেল কি বলছে? গারফিঙ্কেল বলছে যে সামাজিক শৃঙ্খলার একটা বস্তুগত বাস্তবতা রয়েছে, অর্থাৎ যেখানে সাবজেক্টের থেকে বেশি অবজেক্ট ইম্পর্টেন্স রয়েছে। ধরো এই যে ক্লাসটা হচ্ছে থ্রু অনলাইন মিডিয়াম, তো তাহলে আমি একটা স্ক্রিনের সামনে বসে বলছি, স্ক্রিনটা একটা অবজেক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে, একদম ট্রুথ। তাহলে এই যে ট্রুথটা সামাজিক শৃঙ্খলার মধ্যে দিয়ে বাস্তবায়িত। সোশ্যাল অর্ডার বলছে যে হ্যাঁ, ডেফিনেটলি আজকের ক্লাসটা হচ্ছে কারণ বাই দ্য ইউজ অফ কম্পিউটার স্ক্রিন এন্ড ইন্টারনেট এন্ড সো অন সো ফোর্থ, আলোচনা ইনফরমেশন এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এগুলো হচ্ছে সব অবজেক্টিভ, বস্তুগত। এই ক্লাসটার, এই কম্পিউটারটার গুরুত্ব তখনই আছে যখন এর সামনে বসে কোনো ফ্যাকাল্টি, কোনো সাবজেক্ট যখন সে লেকচারটা দেবে, বা কোনো সাবজেক্ট যখন ওটাকে অপারেট করবে, অন অফ করবে, বা এটা ওর মতো করে সেটাকে এন্টারটেইন করবে, তাহলে এটার গুরুত্ব তখনই হবে যখন সাবজেক্টিভ এক্সপ্লানেশন এর সাথে অ্যাসোসিয়েট হবে। তাই রিফ্লেক্সিভ থিঙ্কাররা কিন্তু সাবজেক্টিভিটির উপরে খুব একটা গুরুত্ব প্রদান করেননি। তারপরে দেখো এথনোমেথোডোলজি অনুসারে কি বলছে? সামাজিক জগৎ হলো একটি প্রাকৃতিক জগৎ যা জ্ঞানের একটি সাধারণ স্টক অফ নলেজ কে তুলে ধরে। তাহলে এথনোমেথোডোলজি, তাহলে এথনোমেথড মানে ব্যক্তি কেন্দ্রিক যে মেথড, এটা কিন্তু ব্যক্তি বিশ্বে চেঞ্জ হয়ে যায়, এবং ব্যক্তি এইভাবে কি করে, ব্যক্তি সমাজ থেকে তার স্টক অফ নলেজ কে বাড়ায়। যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে যখন বৃদ্ধ বয়সে মারা যায়, তার এই যে সারা জীবনের যে জার্নি, এই জার্নিতে কিন্তু সে প্রচুর স্টক অফ নলেজ গেইন করেছে, সে কিন্তু প্রচুর তথ্য সমাজ থেকে পেয়েছে, প্রচুর ইনফরমেশন তার কাছে আছে, স্টাডি, এডুকেশন, ইকোনমি, সোসাইটি, সোশ্যাল ইস্যুস, উইমেন ইস্যুস, জেন্ডার ইস্যুস, এবং মাল্টিপল ইনফরমেশনস দে হ্যাভ গেইনড থ্রু আউট দ্য লাইফ। তাহলে স্টক অফ নলেজ তো বাড়ে। এথনোমেথোডোলজিটা কি করলো? গারফিঙ্কেলের পার্সপেক্টিভ ধরে স্টক অফ নলেজের যে ইম্পর্টেন্সটাকে দেখানোর চেষ্টা করছেন। এবং কেন স্টক অফ নলেজ, কার কাছে স্টক অফ নলেজ? ব্যক্তির কাছে। সেজন্য বলছে এথনোমেথোডোলজি, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক স্টাডি। তার আলোচনায় আমরা দেখতে পাচ্ছি কি মাইক্রো স্টাডি, আমরা আগে পড়েছিলাম না মাইক্রো স্টাডি। মাইক্রো মানে ছোট, যা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা, যেমন যে ব্যক্তি কেন্দ্রিক, মিথস্ক্রিয়া, কথোপকথন, এগুলো কিন্তু মাইক্রো স্টাডি। আর ম্যাক্রো কোনগুলো? ম্যাক্রো হচ্ছে ধরো তোমার সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার, সোশিও পলিটিক্যাল স্ট্রাকচার, এগুলো কিন্তু ম্যাক্রো স্টাডি। একটা সমাজের বৃহত্তর ইকোনমিক স্ট্রাকচারের কথা বলছে, বা পলিটিক্যাল স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। দেখো এই স্লাইডটার মধ্যে, দেখো এই স্লাইডটার মধ্যে কি বলা হচ্ছে? গারফিঙ্কেলের মধ্যে কোনো বাস্তবতা নেই, এবং সেই বাস্তবতা আবিষ্কার করার জন্য আপনি কিছু প্যাটার্নে ফিরে যান যা মঞ্জুর করা হয়। কিছুই না, বলছে যে কোনো বাস্তবতাকে আমরা তুলে ধরার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করি, তাই তো? ধরো কলেজ, তাহলে কলেজে যেতে যেতে আমরা কি দেখি? কলেজ যাওয়ার পর থেকে
স্কুল লাইফে যে ধরনের বিহেভিয়ার করেছি কলেজ লাইফে সে ধরনের বিহেভিয়ার আমরা করি না। যদি কেউ রেগুলার কলেজে ভর্তি হও, রেগুলার কলেজের চিত্র দেখো, তাহলে স্কুলের মতো নয়, কলেজে একটা ডিফারেন্ট চিত্র আছে। তাহলে কলেজ স্পেসিফিক্যালি একটা প্যাটার্নকে ফলো করে, সেখানকার যে ক্লাস, সেখানকার যে স্ট্রাকচার, সেখানকার যে ফিজিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এগুলোর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা আবার স্কুলের ক্ষেত্রে কাজ করে না। আবার পরবর্তী জীবনে যখন তুমি চাকরি ক্ষেত্রে যুক্ত হবে, চাকরি ক্ষেত্রে কলেজের যে প্যাটার্ন সেটা আবার সেখানে নেই। সেখানে একটা অন্য ডিসিপ্লিন চলে, অন্য একটা প্রতিষ্ঠানের অন্য একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট হয়েছে শুরু করে। সুতরাং যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কি, বাস্তবতা কোনো আবিষ্কার হতে পারে না, গ্রাহ্য করা যায় না। 3 নম্বর কি বলছে, আপনি ডেটা খুঁজছেন কিন্তু ডেটা বিশ্লেষণের জন্য আপনি একটি তত্ত্বে ফিরে যান। 4 নম্বর কি বলছে, তত্ত্ব পৌঁছানোর জন্য একটি পুরনো তত্ত্ব ব্যবহার করা হচ্ছে। এগুলো কেন বলছে? তার কারণ হচ্ছে, দেখো, ব্যক্তি ফিল্ড থেকে যে তথ্য সংগ্রহ করে গবেষণার মধ্যে দিয়ে বা বাস্তবিক জীবনেই বলো, ধরো রিসার্চার বাদ দাও, এটা খুব সাধারণ ব্যক্তি, সে যখন কোনো তথ্য গ্রহণ করে ফিল্ড থেকে, তখন সে তার মতো করে তার তথ্যটা কনক্লুশন ড্র করে। তাহলে এই যে কনক্লুশন ড্র করা মানে হচ্ছে হি অর শি ট্রাইড টু কনস্ট্রাক্ট আ থিওরিটিক্যাল স্ট্রাকচার। সেটা তত্ত্ব গঠন করার চেষ্টা করা হলো, দেখছে যে একটা ছেলে আর মেয়ে হাত ধরে ঘোরাঘুরি করছে পার্কের সাইডে। কোনো ব্যক্তি দেখলো এবং সে সেখান থেকে একটা তত্ত্ব বিল্ড আপ করছে যে এখনকার ছেলেমেয়েরা তো অনেক ওপেন, অনেক বেশি হাত ধরে ঘোরাঘুরি করে, রাস্তাঘাটে ঘোরে, এগুলো খুব ফ্রিকুয়েন্ট একটা ব্যাপার। তাহলে এই যে ধারণাগত প্রেক্ষাপটটা তৈরি হলো, অর্থাৎ সেই যে একটা তত্ত্ব গঠন করলো, তত্ত্বটা কার ভিত্তিতে গঠন করলো? তথ্যের উপরে ভিত্তি করে। অর্থাৎ সে বিভিন্ন তথ্য থেকে দেখেছে একই ধরনের ঘটনা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছে বা ফ্রিকুয়েন্টলি বারবার দেখেছে, তারপর তার মধ্যে কি হলো, তার মধ্যে কিন্তু এই ধারণা তৈরি হয়েছে যে তত্ত্ব থেকে কিন্তু তথ্য গড়ে ওঠে। এবং আরো কি বলছেন, যে নতুন তত্ত্বে পৌঁছানোর জন্য এই পুরনো তত্ত্ব ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পুরনো তত্ত্বের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে কেন, সেটা যখন ব্যক্তিকে একটা প্রপার গাইডলাইন দেয়, তেমন এটা দেখানোর চেষ্টা করে যে কোন কোন দিকগুলোর পুরনো তত্ত্বের পাল্টে গেছে, কোন কোন নতুন জিনিসপত্র এসেছে, তার একটা কম্পারেটিভ অ্যানালিসিস চলে আসবে। তাহলে ফর দ্য সেক অফ কম্পারেটিভ অ্যানালিসিস নতুন তথ্যের ব্যবহারের জন্য কিন্তু খুব প্রয়োজন রয়েছে রিফ্লেক্সিভিটি। পিয়ার বোর্ডিউ কিন্তু খুব ভালো করে পড়বে এবং রিফ্লেক্সিভিটি সম্বন্ধে পিয়ার বোর্ডিউয়ের ধারণা কিন্তু বাকির থেকে একদম ডিফারেন্ট এবং খুব সুন্দর করে তিনি তার বক্তব্যকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। বোর্ডিউ মনে করেন যে অন্যদের সামাজিক বাস্তবতা আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের বিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে আমাদের বোঝা আরো গভীর করতে হবে। খুব সুন্দর একটা কথা। অর্থাৎ অন্য কাউকে ভালো করে বুঝতে হলে সিচুয়েশনের অ্যাসপেক্টে ব্যক্তি নিজের পজিশনটা বোঝা উচিত। অর্থাৎ আমি কিভাবে কোন ধরনের সামাজিক পরিকাঠামো থেকে বর্ন এন্ড বট আপ হয়েছি, এটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমি পরবর্তী অন্য ব্যক্তিকে ভালো করে আইডেন্টিফাই করতে পারবো যে তার মধ্যে বা সে কিভাবে সে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। দু নম্বরে কি বলছে, রিফ্লেক্সিভ সমাজবিজ্ঞানের গুরুত্বের উপরে জোর দেয়, যেখানে সমাজবিজ্ঞানীদের সর্বদা তাদের নিজস্ব অবস্থানের প্রভাব, তাদের নিজস্ব আভ্যন্তরীণ কাঠামোর সেট এবং কিভাবে তাদের বস্তুনিষ্ঠতাকে বিকৃত বা কুসংস্কার করতে পারে সেদিকে সচেতন মনোযোগ তাদের গবেষণা পরিচালনা করতে হবে। অর্থাৎ কেন বলছেন, কারণ হচ্ছে যে সমাজবিজ্ঞানী তো রিফ্লেক্সিভিটির উপরে গুরুত্ব দেবেই, কারণ সে তো ফিল্ডে কাজ করবে, তার তো ফিল্ড সম্বন্ধে নলেজ সাধারণ মানুষ থেকে বেশি। একজন ব্যক্তি যখন ফিল্ডে কাজ করবে তখন তাই কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে, কিন্তু তার সাবজেক্টিভ এক্সপ্লানেশনকে মাথায় রাখতে হবে যে সে কোন ধরনের সাবজেক্টিভ পার্সপেক্টিভকে গুরুত্ব দিচ্ছে।
অর্থাৎ অবজেক্টিভ ওয়েতে সাবজেক্টের এক্সপ্লানেশন। এটা ব্যক্তি ধরো মার্ডার করেছে, তোমার চোখের সামনে মার্ডার করেছে, you are the prime suspect or victim, and victim suspect, not suspect, you are the তুমি ধরো গবাই যেটাকে বলে, তাহলে সেই ব্যক্তিটার উপরে ডিপেন্ড করে যে সে পুলিশের কাছে ইনফরমেশনটা দেবে না দেবে না। অর্থাৎ সাবজেক্ট সবসময় ডিফাইন করে যে কতটা ঘটনার অবজেক্টিভিটিকে প্রায়োরিটি দেওয়া উচিত বা দেওয়া উচিত নয়। তারপরের পয়েন্ট দেখো, একজন গবেষকের সামগ্রিক বাস্তবতার সম্পর্কে তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে দেখো এই পয়েন্টটা কেন বলছে, নিজস্ব চিন্তা মানে কি, অর্থাৎ কোন একটা জায়গায় তুমি যদি গবেষণা করতে যাও তাহলে সেই জায়গা সেখানকার মানুষজন, ধরো তুমি চাইল্ড লেবার নিয়ে কাজ করছো, চাইল্ড লেবার নিয়ে কাজ করলে ইউ নো অ্যাবাউট চাইল্ড লেবার, তাহলে চাইল্ড লেবার নিয়ে কাজ করতে গিয়ে যদি তুমি ইমোশনস হয়ে পড়ো, বাচ্চাটার প্রতি ধরো আবেগ অনুভূত হয়ে পড়ো, তখন তোমার কিন্তু গবেষণা হ্যাম্পার। তাহলে কি করতে হবে, ইউ শুড মেনটেন দ্য এথিক্স। আবেগপূর্ণ হয়ে পড়লে চলবে না। তাহলে বাস্তবতাকে আবেগহীন হয়ে বুঝতে হবে, কিন্তু এমন ভাবে বুঝতে হবে যাতে তার বাস্তব রিয়েলিটিকে প্রপারলি জাস্টিফাই করা যায়। যেন বলছে যে অন্যের জুতোতে পা রাখতে, অন্যের জুতোতে পা রাখতে মানে অন্য জুতো পরে পালিয়ে যেতে বলছে না। অন্য জুতোতে পা রাখতে মানে হচ্ছে অন্যের সিচুয়েশনটাকে ভালো করে তখনই বোঝা যাবে যখন অন্যের জায়গা থেকে ব্যাপারটা বুঝবো। অর্থাৎ ধরো তোমার দুই বন্ধু কোথাও খেতে যাওয়ার প্ল্যান করেছো, তুমি যথাযথ পৌঁছে গেছো, কিন্তু তোমার বন্ধু ধরো লেট করে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো সে বলছে ধরো আমি যে বাসে উঠেছি বাসটা এমন জায়গায় আটকে গেছে, সেখানে ধরো বাসের চাকা পাংচার হয়ে গেছে বা ধরো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি সেখান থেকে এখানে পৌঁছানোর কোনো আলাদা আলাদা অপশন বা ওয়ে আউট পাচ্ছিলাম না, যার ফলে বাসটা যখন ঠিক হলো তারপরে সেখান থেকে আসতে হয়েছে। তাহলে এটা হচ্ছে তার সিচুয়েশনস, তার স্টোরি লেট হয়ে যাওয়ার জন্য। এটা তখনই বুঝবো ভালো করে যখন সেই ব্যক্তিটাকে আমি ট্রাস্ট করবো, সেই ব্যক্তির জায়গা থেকে বুঝবো হ্যাঁ সে ঠিকই বলছে, অর্থাৎ তার বক্তব্যের মধ্যে একটা জাস্টিফিকেশন ঠিকঠাক রয়েছে। অর্থাৎ কোনো জিনিসকে তখনই বোঝা সম্ভব হবে যখন তাকে আমরা সেই ব্যক্তির অ্যাসপেক্ট থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। পিয়ার বোর্ডিউ যখনই আমরা পড়ছি তাহলে তো কতগুলো জিনিস মাথায় রাখতেই হবে। বোর্ডিউ তার আলোচনায় ফিল্ড, ক্যাপিটাল এবং হ্যাবিটাসের কথা বলছে, আমরা তিনটে টুকরো দেখে নেব। ফিল্ড কি বলছে, বোর্ডিউ সামাজিক জগৎকে বিভিন্ন স্বতন্ত্র ক্ষেত্রে বিভক্ত করেছেন এবং দেখান যে তাদের নিজস্ব নিয়ম, জ্ঞান এবং ধারণা রয়েছে। অর্থাৎ সোসাইটিকে অনেকগুলো সেগমেন্টে ভেঙেছে। কি কি সেগমেন্টে ভেঙেছেন, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, কেরিয়ার, ঠিক আছে, বিভিন্ন জায়গা, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা প্রকৃত সোসাইটির চিত্র ফুটে ওঠে। থার্ড কি বলছে, থার্ড বলছে যে সামাজিক ক্ষেত্রগুলো ছিল মাইক্রোকোজম, যেখানে এজেন্ট এবং প্রতিষ্ঠানগুলি ক্ষেত্র নির্দিষ্ট নিয়ম অনুসারে একে অপরের সাথে একত্রিত যোগদান করে। এজেন্ট এবং প্রতিষ্ঠান, তাহলে এজেন্ট বলতে আমরা ইউনিট মানে ব্যক্তিকে দেখবো, আর প্রতিষ্ঠান মানে হচ্ছে ব্যক্তি যে সমস্ত ফিল্ড বা যে সমস্ত ক্ষেত্রে সাথে সহসম্পর্কিত। একটা ব্যক্তি সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাথে সহসম্পর্কিত, পরিবার, স্কুল, কলেজ, ক্লাব, তারপর ধরো তোমার ইউনিভার্সিটি, জব ফিল্ড, বন্ধু গোষ্ঠী বা কোনো জিম সেক্টর হবে, বিভিন্ন জায়গার সাথে ব্যক্তি সহসম্পর্কিত। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে আলোচনার প্রকৃত চিত্র যখন ফুটে উঠবে, তার মানে যখন আমরা প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে একসাথে আলোচনা করব। সেজন্য বলছে যে এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু ভালো করে বুঝতে হবে। ফোর্থ কি বলছে, ক্ষেত্র নির্দিষ্ট নিয়মগুলির আভ্যন্তরীকরণ এজেন্টকে ভবিষ্যতের প্রবণতা এবং সুযোগগুলি অনুমান করতে সক্ষম করে। অর্থাৎ ফিল্ডের যে তথ্য বা ডেটা, এটা ব্যক্তির মধ্যে কিন্তু কি করছে, ব্যক্তির ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন করায়।
ইন ফিউচারের কিন্তু পসিবিলিটি সম্বন্ধে বলতে শেখায়। অর্থাৎ কোভিড-19 হয়ে যাওয়ার পরে গবেষকরা বা সায়েন্টিস্টরা একটা জিনিস বুঝে গেছে যে ভবিষ্যতে কিন্তু এই ধরনের ভাইরাস আবার প্রবণতা কিন্তু রয়েছে। তাহলে কিন্তু কি করতে হবে, আমাদেরকে তার প্রিকশনস নিতে হবে, তার অল্টারনেটিভ ব্যবস্থা নিতে হবে, আমাদের ইমিউন পাওয়ারকে স্ট্রং করতে হবে, ঠিক আছে, আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে, মাস্ক স্যানিটাইজার এগুলোকে আমাদেরকে কিন্তু জীবনে একটা পার্ট করে নিতে হবে, বিভিন্ন সময় অনুপাতে সেগুলোকে ব্যবহার করা এবং অনেক বেশি কিন্তু হেলথের প্রতি প্রায়োরিটি দেওয়া। পরবর্তীকাল থেকে ব্যাংকগুলো বিভিন্ন এলআইসি ইনস্টিটিউশন গুলো কিন্তু কি করেছে, হেলথ ওরিয়েন্টেড ইনস্টিটিউশনের মাত্রা বাড়িয়েছে, পলিসি গুলোকে অনেক বেশি বাড়িয়েছে যাতে হেলথটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া যায়। অর্থাৎ তারা কেন করছে এরকম একটা ঘটনা তাকে শিখিয়ে দিয়েছে ভবিষ্যতের জন্য যাতে আমাদেরকে প্রিকশনস নিতে হবে। তারপরের পয়েন্টে কি বলছে, এমন কোন বৈশ্বিক নিয়ম নেই যা সকল ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ইউনিভার্সাল কোন ট্রুথ নেই। বডিও কি বলছে, সোশ্যাল সায়েন্সে আবার ইউনিভার্সাল ট্রুথ কোথায়? আমার এখানেও পরিবার আছে, ইউএস তো পরিবার আছে, কিন্তু আমার এখানকার পরিবারের যে চিত্র ইউএস এর পরিবারের চিত্রের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন রয়েছে। আমার এখানেও ম্যারেজ হয়, ওখানেও ম্যারেজ হয়, কিন্তু ডিফারেন্সিয়েশনস রয়েছে। অর্থাৎ আমি কোথাও কোনো জায়গাতে একটা ইউনিভার্সাল ফ্রেম আউট করতে পারবো না। হয়তো এমন কোন সমাজ দেখলাম যেখানে হয়তো পরিবারই নেই, ঠিক আছে, পরিবারের স্ট্রাকচার হয়তো দুর্বল বা ম্যারেজ স্ট্রাকচার দুর্বল। অর্থাৎ আমরা কখনোই সোশ্যাল সায়েন্সের থিঙ্কাররা কখনোই এমন কোন ল ইমপ্লিমেন্ট করতে পারবে না দ্যাট কুড বি ইউনিভার্সাল। ইউনিভার্সাল ল তার পক্ষে ইমপ্লিমেন্ট করা কখনোই সম্ভব নয়। তারপরে কি বলছে, এটি বোঝা গেছে যে সকল মিথস্ক্রিয়া একটা নির্দিষ্ট সামাজিক ক্ষেত্রে যুক্ত। এখন এটি পরীক্ষা করতে হবে কিভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবস্থান ব্যক্তির উপর প্রভাব ফেলে। গোল্ডনার আগেই বলে গেছে, গোল্ডনারের আলোচনা তোমরা আগে পেয়েছো, এখানেও কিন্তু কি বলছে, নির্দিষ্ট সামাজিক ক্ষেত্র। তাহলে ক্ষেত্র জিনিসটা কি, তার মানে হচ্ছে যে সোশ্যাল কনটেক্সটের খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বলি, তুমি পরিবারে ফ্যামিলি মেম্বারদের যেভাবে কথা বলো, যেভাবে আচরণ করো, তুমি যখন কলেজে যাও বা ইনস্টিটিউশনে অন্য কোনো জব সেক্টরে যাও, সেখানে কলেজে গেলে টিচারের সাথে বা জব সেক্টরে গেলে বসের সাথে সেভাবে আলাপ আলোচনা করো না। তাহলে ক্ষেত্র বিশেষে মিথস্ক্রিয়াকে স্টাডি করতে হবে। অর্থাৎ কোন সিচুয়েশনে আমরা আছি, কি বিষয় নিয়ে আলোচনা করছি, কি বক্তব্য, এটার উপরে ভিত্তি করে কিন্তু স্টাডি গুলো হবে। মানে মিথস্ক্রিয়া কনভারসেশন ডিল করে ডিপেন্ড অন সোশ্যাল সিচুয়েশনস। ক্যাপিটাল, তাহলে ফিল্ডের উপরে তুমি গুরুত্ব দিচ্ছেন। আমি কি আগে এটা দেখতে পেলাম, আগের স্লাইডে আমরা দেখলাম যে ফিল্ড ইজ মোর ইম্পর্টেন্ট। বডি এখানে কিন্তু ক্যাপিটালের কথা বলছে। ক্যাপিটাল মানে শুধুমাত্র কিন্তু অর্থের কথা তিনি বলছেন না, বডি কিন্তু অনেকগুলো ক্যাপিটালের কথা বলছেন। এটা হচ্ছে ইকোনমিক, কালচারাল, সোশ্যাল এন্ড সিম্বলিক ক্যাপিটাল। দু নম্বর পয়েন্টে চলে এসো। বডিও 4 ধরনের পুঁজি কথা বলছে। বডি আলোচনাতে আমরা 4টে ক্যাপিটাল পাবো, ইকোনমিক ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল এন্ড সিম্বলিক ক্যাপিটাল। এই প্রত্যেকটা ক্যাপিটালে কিন্তু ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে। দেখো, প্রথম যে ক্যাপিটালটা আছে অর্থনৈতিক, এটা অর্থনৈতিক মূলধন, এটা মূলধনের সাথে যুক্ত, যারা একটা ব্যক্তির রাজস্বের পরিকাঠামোকে আরো বেশি সমৃদ্ধ করে তোলে। আবার সাংস্কৃতিক কোনগুলো, কালচার কোনগুলো? কালচার হচ্ছে যেগুলো ব্যক্তি লার্ন করে, শেখে, অর্থাৎ ব্যক্তির যে নলেজ, সেই নলেজটাই হচ্ছে কালচার ক্যাপিটাল। ব্যক্তির সমাজে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন জব সেক্টর, আরো বিভিন্ন ক্ষেত্র থেকে যে সমস্ত নলেজ গেইন করেছে, এই নলেজটাই হচ্ছে তার কাছে কালচার ক্যাপিটাল। স্টক অফ নলেজটাই হচ্ছে ব্যক্তির কাছে কালচার ক্যাপিটাল।
সামাজিক ক্যাপিটাল কোনগুলো? সামাজিক ক্যাপিটাল হচ্ছে হচ্ছে ব্যক্তির সোশ্যাল সিচুয়েশনস, ফিল্ড ওরিয়েন্টেশন এর ব্যক্তির যে সামাজিক পরিস্থিতি। অর্থাৎ তুমি ধরো বা আপনারা ধরো ঘুরতে গেছেন, কোনো পাহাড়ি অঞ্চলে, বরফ অঞ্চলে ঘুরতে গেছেন, খুব বরফ পড়ছে, স্নো পড়ছে, তাহলে খুব স্নো যদি পড়ে সেটা যদি উপভোগ করতে হয় তাহলে স্নোর ওই স্নো, তোমরা হয়তো এখন যারা গেছো তারা জানবে যে স্নোতে যেতে গেলে তার জন্য স্পেসিফিক ড্রেস আছে। ইন জেনারেল ড্রেস পরে সেখানে যাওয়া যাবে না, তার যে প্রপার ড্রেস সেটা তোমাকে পড়তে হবে। তাহলে এই যে সোশ্যাল সিচুয়েশনতে ব্যক্তি যে নিজেকে অ্যাকাস্টমড করছে, এটা কিন্তু তিনি বলছেন যে সোশ্যাল ক্যাপিটাল ব্যক্তিকে সোসাইটি ওরিয়েন্টেড নলেজ গুলোকে তার মধ্যে আরো বেশি ইনজেক্ট করে। আর লাস্ট হচ্ছে সিম্বলিক ক্যাপিটাল। সিম্বলিক ক্যাপিটাল কোনগুলো? সিম্বলিক ক্যাপিটাল হচ্ছে ব্যক্তির কাছে যে ইনফরমেশনের স্টোর হাউস হিসাবে যেটা ব্যক্তিকে সিম্বলাইজ করে, ব্যক্তির ড্রেস, ব্যক্তির গ্যাজেটস, ব্যক্তির কার, ব্যক্তির বিশাল বাড়ি, এগুলো সিম্বলিক ক্যাপিটাল। যার মধ্যে দিয়ে ব্যক্তির একটা ওভারঅল ইমেজ যে রিফ্লেকশন ঘটে। তাহলে বডিউ বলছে যে সমাজে এই 4 ধরনের ক্যাপিটাল ব্যক্তির জীবনের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর লাস্ট কি বলছেন? হ্যাবিটাস। হ্যাবিটাস যদি দেখো, হ্যাবিটাসের আলোচনা আমরা কি দেখব? হ্যাবিটাসের আলোচনা তিনি বলছেন যে দ্য হ্যাবিট, কি ধরনের হ্যাবিট? অর্থাৎ বিভিন্ন ফিল্ড থেকে তথ্য সংগ্রহ করার ফলে ব্যক্তির যে নেচারটা তৈরি হয়ে যায়। এবং এটা মাথায় রাখতে হবে, দেখবে সমাজে একটা পুরুষ এবং মহিলার যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রপাত কাণ্ডারি কোথা থেকে হয়? পরিবার থেকে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তি কিন্তু সেগুলো লার্ন করে, শেখে। তাহলে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা কিন্তু খুব এসেনশিয়াল। এই সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যক্তিকে কিন্তু সমাজের সাথে একাত্ম হতে শেখায়, তার হ্যাবিটকে চেঞ্জ করে, তার হ্যাবিটকে রিফ্রেম করতে শেখায়। তাহলে হ্যাবিট হলো এক ধরনের অভিজ্ঞতামূলক দিক, এক্সপিরিয়েন্স। বডিও কিন্তু এটা সম্বন্ধ করে, সমাজে ব্যক্তি কিন্তু যেভাবে চলে, যেভাবে নিজেকে প্রতিফলন করে, তার একটা স্পেসিফিক হ্যাবিটস কিন্তু রয়েছে। হ্যাবিটটা কিন্তু তার আলোচনায় প্রাধান্য দিতে হবে। এরপরে আমরা যে স্লাইডটা দেখবো, তাহলে আমরা এতক্ষণ তো যেগুলো পড়লাম সেগুলো কিন্তু সব রিফ্লেক্সিভিটি আন্ডারে। কতগুলো থিঙ্কার পড়লাম? তাহলে আমরা রিফ্লেক্সিভিটি আন্ডারে কোন কোন থিঙ্কার পড়লাম? প্রথম থিঙ্কার আমরা কি পড়েছি? গোল্ডনার পড়েছি। গোল্ডনারের পার্সপেক্টিভ রিফ্লেক্সিভিটি সম্বন্ধে, কিভাবে তিনি সোশ্যাল সিচুয়েশন, অ্যাটমসফিয়ার, একটা ব্যক্তির যে অবজারভেশনাল পার্সপেক্টিভে গুরুত্ব দিচ্ছেন। সেকেন্ড আমরা কার পড়লাম? সেকেন্ড আমরা গারফিঙ্কেলের কথা পড়েছি। গারফিঙ্কেল তার আলোচনায় ব্যক্তিকে স্টাডি করা মেথডের কথা বলছেন, ওটা ব্যক্তি জীবন কিভাবে সমাজের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, ব্যক্তি কিভাবে কোনো ঘটনাকে দেখে, ব্যক্তি কিভাবে ঘটনাকে ডিফাইন করে, ব্যক্তির চোখে ঘটনাটাকে দেখার চেষ্টা করছে গারফিঙ্কেল। আবার যখন আমরা বডিও পার্সপেক্টিভ দেখবো, বডিও কিন্তু কি বলছে? বডিও বলছে যে একটা ঘটনাকে, সমাজকে বোঝার 2 রকমের পার্সপেক্টিভ রয়েছে। অর্থাৎ ব্যক্তি যে ঘটনাকে দেখছে, সেই ঘটনাটা আদতে বাস্তবে যেভাবে ঘটেছে সেটা, আরেকটা হচ্ছে ব্যক্তির নিজস্ব যে পারসেপশনস। এই যে 2 ধরনের পারসেপশনের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তি সমাজে ফিল্ডকে বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ ফিল্ডের সাথে একটা বড় গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বডিও ফিল্ডকে বারবার গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। আর তাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন ক্যাপিটাল এবং হ্যাবিটাস। অর্থাৎ ফিল্ড, প্রত্যেকটা ফিল্ড বা সোশ্যাল সিচুয়েশনে ব্যক্তি কিন্তু 4 ধরনের ক্যাপিটালকে অ্যাকুয়ার করে। কালচার ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল, আর একটা হচ্ছে সিম্বলিক ক্যাপিটাল। এই 4 ধরনের ক্যাপিটাল কিন্তু ব্যক্তির মধ্যে ওয়েলথ থেকে শুরু করে নলেজকে স্টোর করে। আর এই যে স্টোর হওয়ার যে প্রসেস, এবং ব্যক্তি যে বিভিন্ন সামাজিক ক্ষেত্র থেকে নলেজ গেইন করছে, এটা কিভাবে আপডেট হচ্ছে, এটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন তার হ্যাবিটাসের মধ্যে দিয়ে। তো এই গেল থিঙ্কার। এরপর আমরা যে স্লাইডটা দেখবো, এখানে আমরা হিস্টোরিক্যাল মেথড, হিস্টোরিক্যাল মেথডের যে প্রশ্নটা পরীক্ষাতে খুব ফ্রিকোয়েন্টলি আসে সেটা হচ্ছে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ। এটাকে আমরা একটুখানি দেখে নেব, আলোচনা করে নেব। ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। দেখো, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভে চলে এসো। ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ হচ্ছে কিন্তু গবেষণার একটা অ্যাপ্রোচ, রিসার্চ অ্যাপ্রোচ। একটু ভালো করে বুঝতে হবে।
এই যে গবেষণা রিসার্চ অ্যাপ্রোচ, কিভাবে গবেষণা করব, এর এই যে মেথড ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, এটাকে একটুখানি দেখো। প্রথম পয়েন্টটা দেখো, বটম আপ অ্যাপ্রোচ আর ডিডাকটিভ হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ মানে ইন্ডাকটিভ, মানে হচ্ছে ইন্ডাকটিভ ইনডিউস করছে, অর্থাৎ ব্যক্তি কিভাবে ঘটনাটাকে দেখছে, ব্যক্তির চোখে তার রিফ্লেকশনস। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল দিই, আন্দামানে ধরো কোন একটা আদিবাসীদের উপরে তুমি সার্ভে করতে গেছো, স্টাডি করছো, তো সেখানকার আদিবাসী তাদের জীবনশৈলী তথ্য তোমার কাছে কম রয়েছে, প্রপার অ্যাক্সেসিবিলিটি নেই, বা প্রিভিয়াস লিটারেচার রিভিউ তোমার কাছে কম পেয়ে যাবে, তারপরে প্রচুর বইপত্র তথ্য তুমি পাওনি, তাহলে কি হবে? তাহলে ব্যক্তি যখন সেই জায়গায় গেল এবং সে যখন ফিল্ড স্টাডি করে তথ্য সংগ্রহ করে যখন সে অ্যানালিসিস করে তার রিপোর্টটা দিচ্ছে বা তত্ত্ব বিল্ড আপ করছে, তাহলে এইটা হচ্ছে বটম আপ, নিচ থেকে উঠছে, ব্যক্তি থেকে একটা বৃহত্তর ফিল্ডে ঢুকছি আমরা, বটম আপ অ্যাপ্রোচ। আর ডিডাকটিভটা উল্টো, টপ ডাউন অ্যাপ্রোচ। অনেকগুলো থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, সোশ্যাল এফেক্ট থেকে তুমি তথ্য গেইন করে তুমি ফিল্ড গেলে এবং তারপরে তুমি তোমার নিজের বক্তব্য রাখছো। ইটস কল্ড দ্য ডিডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ হচ্ছে ডিডিউস করা, বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে তুমি একটা জেনারেলাইজ ধারণা তৈরি করার চেষ্টা করছো। তুমি ধরো যেখানেই গেছো, বাঙালিদের দেখেছো বাঙালি মাছ খেতে ভালোবাসে, না তুমি ধরো একটা কনসেপ্ট বিল্ড আপ করলে যে বাঙালিদের মধ্যে মাছ খাওয়ার প্রবণতা বেশি, তারা মাছ খেতে খুব ভালোবাসে, রিডিউস করলো। সেকেন্ড কি, ডেভেলপ থিওরিজ ফ্রম অবজারভেশনস, টেস্ট থিওরিজ থ্রু অবজারভেশনস। ডেভেলপ থিওরিজ ফ্রম অবজারভেশন, তাহলে ব্যক্তি কি করছে? ব্যক্তি থিওরিকে অবজার্ভ করছে, তাহলে অবজারভেশনের উপরে বেস করে সে তত্ত্ব গঠন করছে। এই যে বললাম, আন্দামানে তুমি গেলে, সার্ভে করলে, তথ্য নিলে, সেখান থেকে অ্যানালিসিস করলে, তারপরে তুমি থিওরি বিল্ড আপ করছো। তাহলে অবজারভেশন থেকে থিওরি, আর এদিকে উল্টো, থিওরি থেকে অবজারভেশনস। বিভিন্ন থিওরিটিক্যাল অ্যানালিসিস পড়লে, যে বিষয়ে গবেষণা করবে তার সম্বন্ধে বিভিন্ন থিওরিটিক্যাল অ্যানালিসিস পড়ে সেখান থেকে তুমি একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করছো, আচ্ছা এই ধরনের ঘটনাটা ঘটে, এইভাবে ঘটনাটা রিপ্রেজেন্ট হয়। থার্ড, used in exploratory studies, used in confirmatory studies. exploratory মানে হচ্ছে যেটা এক্সপ্লোর করে, অর্থাৎ আমরা নতুন কোনো জিনিসকে খুঁজছি, সেজন্য এক্সপ্লোরatory। আর কনফার্মেটরি মানে হচ্ছে যে সম্মতি দান করবে, অর্থাৎ অনেকগুলো তথ্য থেকে ঘেঁটেই বুঝলাম যে হ্যাঁ রিলায়েবল, তথ্যটা সঠিক, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য কনফার্মেটরি। তারপরে কি বলছে? ফ্লেক্সিবল এন্ড অ্যাডাপ্টেবল to new findings, structure and systematic. Flexible and adaptable মানে, flexible মানে হচ্ছে যে adaptable, দেখো যে বললাম আদিবাসী অঞ্চলে তুমি গেছো, তোমাকে adaptable হতে হবে, তোমাকে তাদের কালচার শিখতে হবে, তাদের মতো করে ড্রেস পড়তে হবে। তুমি যারা শুটের বুট হয়ে গেছো হবে না, কিন্তু তাদের মতো করে জীবনশৈলী হতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, মাটিতে শুতে হবে, তাদের মতো খাবার খেতে হবে। ইউ শুড বি অ্যাডাপ্টেবল উইথ দ্য সিচুয়েশনস। এটা কি বলছে? ডিডাকটিভ হচ্ছে স্ট্রাকচারাল, অনেক বেশি কাঠামো কেন্দ্রিক, অনেক বেশি স্ট্রাকচারকে প্রাধান্য দেয়। লাস্ট হচ্ছে কি, রিলায়েন্স ফ্রম দ্য কোয়ালিটেটিভ, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটি মানে গুণ ওরিয়েন্টেড, ভ্যালু থেকে তুমি একটা ইনফরমেশনকে বিল্ড আপ করার চেষ্টা করছো, তথ্যে পৌঁছাচ্ছ। আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, বিভিন্ন সংখ্যাগত তথ্যকে নিয়ে সেখান থেকে একটা স্ট্রাকচার বিল্ড আপ করে তথ্যকে রিফ্রেম করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাকটিভ এন্ড দ্য ডিডাকটিভ অ্যাপ্রোচ। থ্যাংক ইউ।